বিশে ডাকাত। বাংলার আকাশে তখন দুর্যোগের ঘনঘটা। নবাবী শাসনের অবসানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে বাংলা। যদিও শোষণ যন্ত্রণার কবল থেকে বাংলা কোনো দিনই রেহাই পায়নি, আর সেই অতীত দিনের ঘটনা তো ছিল আরও মর্মান্তিক। বলছি 1757 সালে ঘটে যাওয়া পলাশীর যুদ্ধের পরবর্তী সময়ের ঘটনা। ইংল্যান্ডে তখন শিল্প বিপ্লব ঘটে গেছে, আর বস্ত্রশিল্পের প্রসারে সে দেশ অনেকটা এগিয়ে। ওই বস্ত্রকে রঙিন করতে প্রয়োজন হয়ে পড়ছিল নীলের। নীল চাষের জন্য উৎকৃষ্ট জমি ছিল এই বাংলাতে। ইংরেজ নীলকর সাহেবরা জোর জুলুম করে বাংলার চাষিদের দিয়ে নীল চাষ করাতো। নীল চাষে অবাধ্য হলে সিপাহী পেয়াদা দিয়ে বেত মারা হতো চাবুক। এছাড়াও অন্যান্যভাবে নানা রকমভাবে শারীরিক নির্যাতন করা হতো এই বাংলার চাষিদের। এই কাজে নীলকর সাহেবদের সাহায্য করত দেশীয় জমিদার ও মহাজনরা। চাষিরা স্বাভাবিক চাষাবাদ ছেড়ে অর্থাৎ ধান গমের পরিবর্তে নীল চাষ করতে বাধ্য হতো। ফলে চাষিদের জীবনে নেমে এসেছিল চরম দুর্দশা, অনাহার, দুর্ভিক্ষের মতো একটা পরিস্থিতি। ক্রমে ক্রমে চাষিরাও রুখে দাঁড়ানোর পথ খুঁজছিল। ঠিক সেই সময়ই বিশ্বনাথ সর্দার নামে এক নীল চাষি অন্যান্য চাষিদের সঙ্গে নিয়ে এক প্রকারের বিদ্রোহ ঘোষণা করে নীলকর সাহেবদের বিরুদ্ধে। ইংরেজ সাহেবরা নীল বিদ্রোহীদের ডাকাত বলতো। সেই থেকেই বিশ্বনাথ সর্দার হয়ে যায় বিশে ডাকাত। নদিয়ার শান্তিপুরের কাছে ফুলিয়ার জঙ্গলে ছিল বিশে ডাকাতের আস্তানা। বিশে ডাকাত অর্থাৎ বিশ্বনাথ সর্দারকে রীতিমতো ভয় পেতে শুরু করে নীলকর সাহেবরা। বিশে ডাকাত নিজে একটি দল তৈরি করেছিল 19বিংশ শতাব্দীর শুরুতেই। শান্তিপুরের কাছে ফুলিয়ার জঙ্গলে ছিল তার আস্তানা। সেখানে তিনি গোপন চাষিদের তীর ধনুক, বর্ষা চালানো, লাঠি ঘোরানো শেখাতেন। বর্ষা, লাঠি, সুরকি, তীর ধনুক, ইট পাথর এইসব ছিল তাদের হাতিয়ার। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ব্যবহার করত রণপা। রণপাতে চলাতেও অভ্যস্ত ছিলেন বিশে ডাকাত। কখনো কখনো তারা রাতে নৌকা বেয়ে তাঁতি ও চাষিদের সঙ্গে নিয়ে দল তৈরি করে একে একে নিশ্চিন্দপুর, শান্তিপুর, চিত্তশিলার নীলকুঠি লুট করে ফিরত। যেহেতু দেশীয় জমিদাররা নীলকর সাহেবদের সাহায্য করত, তাই বিশে ডাকাতের নিশানাও ছিল সেই দেশীয় জমিদারদের উপর। তারা যারা গরিবদের লুণ্ঠন করে বড়লোক হয়েছিল, ধনসম্পদ সঞ্চয় করেছিল, তাদের ধনসম্পদ চুরি করাও লক্ষ্য ছিল বিশে ডাকাতদের। কথায় আছে, চোরের ধন বাটপারে খায়। তাই সেই চুরি করা সম্পত্তিকেই বিশে ডাকাত লুট করতে যেত জমিদার বাড়িতে। একটা ঘটনা কথিত আছে বিশে ডাকাত ও তার দলবল যখন নিশ্চিন্দপুর কুঠি আক্রমণ করে, নীলকর সাহেব ভয়ে কুঠি থেকে পালিয়ে ওপারে গিয়ে রুদ্রনগরে তার সপরিবারে একটা বড় গাছের ডালের তলায় লুকিয়েছিল। বিশে ডাকাত কুঠি লুট করে টাকা পয়সা ও অন্যান্য সামগ্রী গ্রামের গরিবদের দান করে দিত। তার উদ্দেশ্য ছিল মহৎ, দুষ্টের দমন আর শিষ্টের পালন। বিশে ডাকাতকে নিয়ে আরেকটি ঘটনাও আছে। তখন স্যামুয়েল ফেডি নামে এক অত্যাচারী নীলকর সাহেব ছিল। বিশ্বনাথ সর্দার নদিয়ার ইন্ডিগো কনসার্নের ওই নীলকর সাহেবের কুঠি লুট করে এবং জেলা ম্যাজিস্ট্রেট ইলিয়টের বাংলোর পাশ থেকে ফেডিকে তুলে নিয়ে আসেন তাঁর ডেরায় এসে ফেডি প্রাণ ভিক্ষা চাইলে তার দল রাজি না হলেও বিশ্বনাথ সর্দার তাকে প্রাণ ভিক্ষা দেন। শর্ত ছিল কাউকে সেদিনের ঘটনা যেন সে প্রকাশ না করে। বিশ্বনাথ সর্দার
ফেডিকে ছেড়েই মারাত্মক ভুল করেছিল। কারণ ফেডি সাহেব ছিল অত্যন্ত ধূর্ত এবং বিশ্বাসঘাতক লোক। ফেডি সাহেব ছাড়া পেতেই শর্তভঙ্গ করে প্রথমে জেলা ম্যাজিস্ট্রেটকে সব জানিয়ে দেন। সেই জায়গায় ব্ল্যাক ওয়ার নামে এক কুখ্যাত অত্যাচারী সিপাহী সেনাপতি ছিল। ব্ল্যাক ওয়ারের নেতৃত্বে একটা বিশাল সেনাবাহিনী এবং এলিয়টের নেতৃত্বে আরেকটি সেনাবাহিনী পাঠানো হয় বিশ্বনাথকে ধরার জন্য। বিশ্বনাথের দল তাদের পাল্টা আক্রমণ করলে ব্ল্যাক ওয়ার বাহিনী লুকিয়ে পড়ে বাঁশবেড়িয়ার কুঠিতে। বাঁশবেড়িয়া ছিল নদিয়ার 12টি কুঠির প্রধান কার্যালয়। বিশ্বনাথ বাঁশবেড়িয়া ও খালবেড়িয়ায় কুঠি আক্রমণ করে মূলত ব্ল্যাক ওয়ারকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। ব্ল্যাক ওয়ারের মতো হিংস্র বাহিনীও বিশ্বনাথকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। বিশ্বনাথের ভয়ে ফেডি সাহেব সহ আরও 12 জন নীলকর সাহেব তাদের মেমেদের নিয়ে বাঁশবেড়িয়ার কুঠিরের পিছনে কলিঙ্গ বিলের জলে ভেসেছিল মাটির হাঁড়িতে মাথা লুকিয়ে। এইভাবে সে যাত্রায় বেঁচেছিলেন সেই নীলকর সাহেবরা। এরপর ব্রিটিশরা বিশ্বাসঘাতকতার পথ অবলম্বন করে। ব্রিটিশরা তার দলের মধ্যে লোক পাঠিয়ে দেয় যারা বিশ্বাসঘাতকতা করে বিশ্বনাথকে অর্থাৎ বিশু ডাকাতকে ধরিয়ে দেবে। সে কথা জানতে পেরে বিশু ডাকাতও বারবার তার আস্তানা পাল্টাচ্ছিল। তবুও নদিয়ার কুনিয়ার কাছে জঙ্গলে যখন বিশ্রাম নিচ্ছিল তার দলবল, তখন ব্ল্যাক ওয়ারের সেনাবাহিনী সেই দলকে ঘিরে ফেলে। দলের পরাজয় জেনে তিনি অন্যান্য সদস্যদের বাঁচিয়ে নিজে সাহেবদের কাছে ধরা দেন। বিশ্বনাথ ধরা পড়লে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয় তাকে। 1808 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর রাত্রে গঙ্গার পাশে তার ফাঁসি হয়। চাষিরা হত্যার প্রতিবাদ করে। ব্রিটিশ সরকার আর নীলকর সাহেবরা মিলে এক ভয়ঙ্কর নিষ্ঠুর পরিকল্পনা করে। ফাঁসিতে মৃত্যু হওয়ার পর বিশে ডাকাতের মৃতদেহকে নিয়ে লোহার খাঁচায় করে আসননগরে অশ্বত্থ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে শিয়াল কুকুরে তাকে ছিঁড়ে খেতে পারে। এমনই নির্মম ছিল ব্রিটিশ সাহেবরা আর নীলকর সাহেবরা। উদ্দেশ্য ছিল আর কেউ যেন এমন বিদ্রোহ করার সাহস না পায়। তার মায়ের আকুতিতেও বিশ্বনাথ সর্দারের কঙ্কালটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় না। বিশু ডাকাত অর্থাৎ বিশ্বনাথ সর্দারের পুরোপুরি জীবনের কাহিনী শুনলে জানা যাবে তিনি আসলে ডাকাত ছিলেন না। তিনি ডাকাতি করতেন নীলকর সাহেবদের অত্যাচারের জন্য, আর দেশীয় জমিদার যারা নিরীহ চাষিদের অত্যাচার করে খাজনা লুট করে বড়লোক হয়েছে, তাই তিনি ডাকাত ছিলেন না, ছিলেন গরিবের বন্ধু আর নীল বিদ্রোহের প্রথম শহীদ। তার হাত ধরেই নীল বিদ্রোহের সূচনা হয়েছিল, যে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছিল বাংলার প্রতিটি জেলায়। এই নীল বিদ্রোহের আগুন এতটাই ভয়ঙ্করভাবে ছড়িয়েছিল যে ইংরেজ সরকার বাধ্য হয়েছিল নীল চাষ বন্ধ করতে। এই ছিল বিশে ডাকাতের রোমাঞ্চকর জীবনের কাহিনী। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।